আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। তোমাদের সামনে পাশ করে অ্যান্টিবায়োটিকের ইতিহাসে নিয়ে আসছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ। এখান থেকে আমরা একটু দেখব ঘটনা কি ঘটেছিল এবং সেখান থেকে কোন কোন এমসিকিউ আমাদের পরীক্ষা আসতে পারে। চলো দেখি। 25শে মার্চ রাতে এই বাঙালিদের উপরে, বাংলায় বা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর উপরে পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে একটা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মানে এখানে একটা গণহত্যা শুরু করে। গণহত্যার লক্ষ্য ছিল যে স্বায়ত্ত শাসনের যে একটা দাবি তৈরি হচ্ছিল, একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা যেহেতু তৈরি হচ্ছিল, যার মূলে ছিল বুদ্ধিজীবী এবং ছাত্র সমাজ, তাদেরকে নির্মূল করা, যাতে করে বাংলা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই অপারেশনটার নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট এবং এটা শুরু হয় 25শে মার্চ দিবাগত রাত্রে। এবং এই দিবাগত রাত্রে কি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা চালানো হয়, রাজাবাগ পুলিশ লাইনে সংঘর্ষ হয় এবং প্রচুর পুলিশ হচ্ছে সেখানে রিভল্ট করতে যেয়ে মারা যায়। পিলখানা ইপিআর সদস্যরা, মানে ইপিআর কি, ইপিআর হচ্ছে তৎকালীন আমরা যেটাকে এখন বলছি যে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী, ওটা তৎকালীন নাম ছিল হচ্ছে ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেল। এই যে পিলখানা, ঢাকার পিলখানা, যেটা এখন আমাদের সীমান্ত রক্ষী বাহিনীদের হচ্ছে সদর দপ্তর, সেখানে হচ্ছে তারা একটা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজাবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর কোথাও হচ্ছে প্রতিরোধ তৈরি করলেও, যেহেতু তারা নিরস্ত্র ছিল বা একটা সেনাবাহিনীর সমুদ্র, কারণ তৎকালীন সময় পাকিস্তান সেনাবাহিনী ছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম সেনাবাহিনী। তার মানে এই পুলিশ যারা আছে বা পিলখানার যে সীমান্ত ইস্ট পাকিস্তান রাইফেল যারা আছে, এদের পক্ষে কিন্তু এটা সম্ভব ছিল না যে এর বিরুদ্ধে টিকে থাকা। সো এরপরে তখন দেখা যায় যে যখন গণহত্যা যেহেতু শুরুই হয়ে গেছে, তার মানে এখন এই রাষ্ট্রের সাথে এক থাকার সুযোগ নাই, কারণ অলরেডি তারা আমাদেরকে নিধন করার জন্য একটা বৃহত্তম সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো এই জায়গা থেকে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ, কারণ এখন আর সশস্ত্র বিদ্রোহ ছাড়া দ্বিতীয় বা তৃতীয় কোনো উপায়ই খোলা ছিল না একসাথে থাকার জন্য, কারণ রক্তের উপরে দাঁড়িয়ে কখনো ঐক্য হয় না। রক্তের উপরে দাঁড়িয়ে যেটি হয় সেটি হচ্ছে বিচ্ছেদ। এখন হচ্ছে 25শে মার্চ দিবাগত রাত্রে শেখ মুজিব হচ্ছে ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে যখন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেন উই রেভল্ট, তখন হচ্ছে সশস্ত্র বাহিনীর এই আহ্বানে এক ধরনের সর্বাত্মক যুদ্ধে বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে। এবং পরবর্তীতে 10ই এপ্রিল, কারণ যদিও যুদ্ধ চলছে, যুদ্ধকালীন অবস্থাতেও যুদ্ধটাকে হ্যান্ডেল করার জন্য বা যুদ্ধকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকার দরকার। এবং তখন হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, কোথায়, মেহেরপুরের বৈদ্যনাথ তলায় হচ্ছে একটা সরকার গঠিত হয়। বেসিক্যালি 10ই এপ্রিল হচ্ছে সরকারটা গঠিত হয় এবং 17ই এপ্রিল এই বৈদ্যনাথ তলা, যার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর, সেখানে হচ্ছে তারা শপথ গ্রহণ করে। এবং এইখানটাতে যেহেতু 25শে মার্চ দিবাগত রাত্রে হচ্ছে শেখ মুজিবকে যেহেতু হচ্ছে গ্রেপ্তার করা হয়, সেই জায়গা থেকে তার অনুপস্থিত সৈয়দ নজরুল ইসলাম হচ্ছে কি করে, অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এবং উনি হচ্ছে মুজিবের পরিবর্তিতে এখানে কি করেন, এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের হচ্ছে একটা রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেন। এবং এরপরে একটু মাথায় রাখতে হবে, 26শে মার্চ হয় আমাদের স্বাধীনতার ঘোষণা, এই জন্য আমরা এটাকে বলি স্বাধীনতা দিবস। 17ই এপ্রিল হচ্ছে শপথ গ্রহণ করা হয় এবং 10ই এপ্রিল হচ্ছে সরকারটা গঠন করা হয়। 16ই ডিসেম্বর হয় কি, 16ই ডিসেম্বর হচ্ছে আমরা বিজয় লাভ করি, এটাকে আমরা বলছি বিজয় দিবস। এই তিনটা দিবস মাথায় রাখবা। অনেক ক্ষেত্রে 26শে মার্চ এবং 16ই ডিসেম্বরের ভিতরে আমরা কিন্তু গুলিয়ে ফেলি। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, অনেকে আমরা ভুল করে পরীক্ষায় লিখে ফেলি এটাকে বিজয় দিবস। আবার 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটাকে আমরা ভুল করে লিখে ফেলি স্বাধীনতা দিবস। এই ভুলটি কিন্তু কোনোভাবেই করা যাবে না। এখন আসি, এই যে যুদ্ধটা করা হবে, এই যুদ্ধটা যে হচ্ছে, যুদ্ধটার জন্য এম জি ওসমানী, যে কিনা তৎকালীন সময় একজন কর্নেল ছিলেন, সেই কর্নেল অবসরপ্রাপ্ত, উনি হচ্ছে বেসিক্যালি এই যুদ্ধের জন্য ফোর্সটা তৈরি করে। এবং এই ফোর্সে নামটা হচ্ছে মুক্তি বাহিনী বা ফ্রিডম ফাইটার্স, বা যেটাকে পাকিস্তানি হানাদাররা তৎকালীন সময় বলতে মুক্তি ফৌজ। সেই মুক্তি বাহিনী বা মুক্তি ফৌজে
দুই ধরনের সেনাবাহিনী ছিল। কয় ধরনের? দুই ধরনের সেনাবাহিনী। একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে অনিয়মিত। মানে নিয়মিত সেনাবাহিনী হচ্ছে তৎকালীন সময় যে সামরিক সদস্যবৃন্দ ছিলেন যারা কিনা বিদ্রোহ করেছিলেন, পাকিস্তান সেনাবাহিনীতে যে বাঙালি অফিসার এবং সিপাহী জওয়ানরা ছিলেন, অথবা ইস্ট পাকিস্তান রাইফেলের যে জওয়ানরা ছিলেন, অথবা পুলিশের যে মানে যারা অলরেডি সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, এদেরকে নিয়ে গঠিত হয় বেসিক্যালি নিয়মিত বাহিনী। এবং যারা হচ্ছে তৎকালীন সময়ে দেশকে স্বাধীন করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে নিয়ে তৈরি হয় অনিয়মিত গেরিলা বাহিনী। এবং নিয়মিত গেরিলা বাহিনী মানে নিয়মিত বাহিনীও কিন্তু অনিয়মিত গেরিলা অপারেশন চালাতো, কিন্তু যুদ্ধটা বেসিক্যালি হচ্ছে গেরিলা অপারেশনের উপরেই অনেক বেশি নির্ভরশীল ছিল। এবং এই সময় হচ্ছে বলা হয় তাকে ভারত হচ্ছে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয় এবং সামরিক এবং কূটনৈতিক হচ্ছে সহায়তা প্রদান করে। কিন্তু ঝামেলাটা হচ্ছে 3 ডিসেম্বরের আগে কলকাতায় আক্রমণ করে বসে যে পাকিস্তানি সেনাবাহিনী। যখন এই আক্রমণটা হয়, মানে পশ্চিমবঙ্গে যখন এই আক্রমণটা হয়, তখন হচ্ছে পাকিস্তান কি করে, পাকিস্তান হচ্ছে সরাসরি এই যুদ্ধে ভারতকে জড়িয়ে ফেলে। এবং তখন থেকে শুরু হয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, মানে এক ধরনের ইন্টারন্যাশনাল ওয়ারের শুরুটা হয়ে যায়। কিন্তু এই সময় এসে আর পাকিস্তান ধরে রাখতে পারেনি। তার ঠিক 13 দিনের মাথায় 16ই ডিসেম্বর হচ্ছে এই যে তৎকালীন সময়ে রেসকোর্স ময়দান, এখন যে রমনার যে ময়দানটা আছে, সেখানে 93,000 সৈন্য নিয়ে তৎকালীন পাকিস্তানে হয়ে যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল জেনারেল নিয়াজি হচ্ছে জগৎ সিং অরোরা এবং অন্যান্যদের সাথে হচ্ছে আত্মসমর্পণ করেন। এবং এইখানে ধরা হয় যে এই যে 9 মাস যুদ্ধ চলেছে, 9 মাসে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয় এবং 2 লক্ষ মা বোনের শ্লীলতাহানি হয়। এই জায়গা থেকে যদি আমরা একটু প্রশ্নের দিকে তাকাই, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিবাহিনীকে কে নেতৃত্ব প্রদান করেন বা মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? ছিলেন হচ্ছে তৎকালীন কর্নেল MAG ওসমানী, যাকে আমরা পরবর্তীতে জানি জেনারেল ওসমানী নামে। এবং এইখানে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে রূপ লাভ করে 3রা ডিসেম্বর এবং আত্মসমর্পণ করে নিয়াজি। আরেকটা এমসিকিউ হচ্ছে 93,000 সেনা সদস্য সহ হচ্ছে নিয়াজি আত্মসমর্পণ করে। সংখ্যাটা কিন্তু অনেক বড়, অ্যাটলিস্ট তৎকালীন সময়ের যুদ্ধ বাস্তবতায়। এখন দেখি এই যে আমরা স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের যে আলাপটা করলাম, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি আমাদের সামনে ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে, সেরকম একটি প্রশ্ন চলো দেখা যাক। এই জায়গা থেকে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গঠিত অস্থায়ী সরকার, এই যে আমরা যে সরকারটার কথা বললাম, সেই সরকার কত তারিখে কোথায় শপথ গ্রহণ করে? একটু খেয়াল রাখতে হবে, 10 এপ্রিল হচ্ছে কি করে সরকারটা গঠিত হয়, হ্যাঁ, আর 17 এপ্রিল হচ্ছে সেই সরকারটা শপথ গ্রহণ করে। এখন কোথায় করে? তৎকালীন হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় তারা হচ্ছে সেই শপথ গ্রহণ করে। একটু মনে রাখি, বৈদ্যনাথ তলা হচ্ছে পরবর্তীতে মুজিবনগর নামকরণ করা হয়। এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইতিহাস অংশে মুক্তিযুদ্ধের যে চুম্বক অংশটি, যেটি কিনা আমাদের পরীক্ষায় আসতে পারে, সেটি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। এবং এখান থেকে যে প্রশ্ন আসবে, আমরা আশা করি এবং বিশ্বাস করি আমরা সেই প্রশ্নের উত্তরটি আমাদের সামনে ভর্তি পরীক্ষায় সঠিকভাবে দিতে সক্ষম হব। এবং আপনারা অবশ্যই পাশ করি অ্যান্টিবায়োটিকের সাথে থাকবেন এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব।